শিবির কর্মী নিহত, শতাধিক আহত, আতঙ্ক সর্বত্র। এই ছিল যে করে পত্রিকা আমাদের হাতে এসে পৌঁছেছে তার শিরোনাম। কাজী ফিরোজ রশিদ, টক অব দ্য কান্ট্রি, আপনার পার্টি বলতে গেলে আপনিও, আপনাকে বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় দৌড়াদৌড়ি করতে হচ্ছে। আপনার পার্টির চেয়ারম্যান সরকারি পক্ষ থেকে আমরা যতটুকু জানছি যে হাসপাতালে অসুস্থ হয়ে উনি চিকিৎসাধীন, আবার তার পক্ষ থেকে বলা হচ্ছে না তিনি সুস্থ আছেন, তাকে আটকে রাখা হয়েছে। যাই হোক, এই বিষয়গুলো নিয়ে গত 2-3 দিন বেশ আলোচনা হচ্ছে। এখন আপনাদের সর্বশেষ সিদ্ধান্তটা কি, আপনারা নির্বাচনে যাচ্ছেন কি যাচ্ছেন না, যেহেতু আপনি পার্টির চেয়ারম্যানের রাজনৈতিক মুখপাত্র? ধন্যবাদ। দেশটা আপনার পত্রিকা যে শিরোনামগুলো পড়লেন, একটা মহাসংকটের মধ্যে আছে। আমাদের জানা মতে 71 সালের যুদ্ধের পরে এত বড় সংকট সৃষ্টি হয়নি। সম্ভবত একটি বড় রাজনৈতিক দল হিসেবে সে সংকটের বাইরে আমরা নই। প্রত্যেক দল সংকটের মধ্যে আছে এবং আপনারা দেখছেন সব দলই নাগরিক ঐক্য, সেটা একটি রাজনৈতিক প্ল্যাটফর্ম নাগরিকদের। তারাও কিন্তু অহরহ বিভিন্ন জায়গায় ওনাদের বক্তব্য রেখে যাচ্ছেন। এই নির্বাচন ঘিরে আমাদের মধ্যে, আমরা তো জানেন যে নির্বাচনের পক্ষে আমরা চলে গিয়েছিলাম, আমরা নমিনেশন ফাইল করেছিলাম দলের সিদ্ধান্ত অনুযায়ী। খুব সম্ভবত আমরা 100-299টা আসনে দিয়েছিলাম। কিন্তু এর মধ্যে তখন দেশের যে অবস্থা, এর মধ্যে অনেক ক্যান্ডিডেট কিন্তু আমাদের এখান থেকে শেষ মুহূর্তে নমিনেশন নিয়ে এলাকায় পৌঁছতে পারেনি। এগুলো সদস্য সংখ্যা প্রায় 40-এর কাছাকাছি ছিল। আমরা ধরে নিয়েছিলাম যে 250-র উপরে আমাদের ক্যান্ডিডেট জমা হয়ে গেছে। এরপরে যাচাই বাছাই হলো, কিন্তু দেশের যে অবস্থা, উত্তরাঞ্চল বলেন, আমাদের দক্ষিণ পশ্চিমাঞ্চল বলেন, সব দিকে খবর আমরা এখনো পাইনি যে যাচাই বাছাইতে কত টিকে ছিল, এখনো কত আছে। এরপরে আমাদের চেয়ারম্যান সাহেব একটি কথা বললেন যে এখন আমরা নির্বাচনে গিয়েছিলাম, এই অবস্থায় নির্বাচন করা ঠিক হবে না, সবাই উইথড্রল করো। তা উইথড্রল পেপারও সবাই পাঠিয়ে দিয়েছে। এখন এই পাঠিয়ে দিয়েছে, এবার আরেকটুতে আছে যে সরাসরি উপস্থিত হতে হবে, বলতে হবে কারটা কে দিছে, কে কাকে উইথড্র করাইছে, এই সমস্ত ব্যাপারে অনেকের উইথড্রলটা কিন্তু হয়নি, বিধি মোতাবেক হয় নাই, সবাই তো পাঠায়নি, মানে পাঠাতে পারে নাই। আমার কাছে একেবারে অন্তত 10 জন এই ক্যান্ডিডেট এখানে আছেন আজকে সকালেও, যারা লোক মাধ্যমে পাঠিয়ে দিয়েছেন, তারা যাইয়া বগুড়া অবস্থান করতেছেন, এলাকায় যেতে পারেননি, আর এরপরে গাড়ি জানি। শুক্রবার হরতাল হয় নাই, কিন্তু হরতাল ছাড়াও আপনি লক্ষ্য করছেন সারা দেশে যে তাণ্ডব হয়েছে, যে গোলাগুলি, গাড়ি ঘোড়া ভাঙা, যে আগুন, ইভেন আমাদের রাজধানীর বুকেও, তাতে ঢাকার বাইরের অবস্থা তো আরো খারাপ। তো সে কারণে আমাদের অনেক ক্যান্ডিডেটের ওইগুলো সময় পৌঁছতে পারেনি, যাদের দিয়েছিল তারা। আবার দেওয়ার পরও এটা কি আসল ক্যান্ডিডেটের কিনা তাও তো অনেকে এখন প্রতীকবদ্ধ পেয়েছেন, যাদের মনোনয়ন পত্র টিকে আছে আর কি, যাচাই বাছাইতে তারা অলরেডি লাঙ্গল প্রতীকবদ্ধ পেয়েছেন। এখন সবকিছু মিলিয়ে আমরা পার্টির প্রেসিডিয়াম সদস্য রওশন এরশাদের বক্তব্য শোনার জন্য গতকাল সন্ধ্যা পর্যন্ত সংবাদকর্মীরা ভিড় জমিয়েছে, অপেক্ষা করেছেন। তার পক্ষ থেকে কোনো প্রকার কিছু জানানো হয়নি। ববি হাজাজ, যিনি পার্টির চেয়ারম্যান হুসেন মোহাম্মদ এরশাদের মুখপাত্র বলে এখন দাবি করছেন, অ্যাডভাইজার উপদেষ্টা, তিনি বলছেন যে তার পার্টির চেয়ারম্যান বলেছেন নির্বাচনে যাবে না। আবার আপনার কাছ থেকেও সংবাদ কর্মীরা আমরা স্পষ্ট কিছু পাচ্ছি না, যেহেতু আপনি অনেক কষ্ট করছেন, আমরা জানি যে বিভিন্ন জায়গায় দৌড়াদৌড়ি করছেন পার্টির নেতাদের মধ্যে। সেক্ষেত্রে আপনার বক্তব্য কি, মানে এখন এইটা পরিষ্কার করতে আরো 1-2 দিন সময় যাবে, যে আমাদের টোটাল কত উদ্যোগ আছে, উদ্যোগ করেছে, এটা অ্যাকসেপ্টেড হয়েছে, বা এখন কত ক্যান্ডিডেট আছে, সবকিছু যখন আমরা অবশ্যই জানতে পারবো, তারপরে আমাদের সিদ্ধান্ত জানা যাবে। একটি কথা মনে রাখতে হবে যে দলের এখন সিনিয়র সদস্য হচ্ছেন রওশন এরশাদ, প্রেসিডেন্ট সদস্য, এবং আমাদের চেয়ারম্যানের সহধর্মিনী। সুদীর্ঘ 60 বছর তারা একসঙ্গে আছেন আপদ বিপদে। অতএব আমরা কিন্তু সেও আমাদের নেত্রী। চেয়ারম্যান ভিতরে আছেন, উনি যা বলেন, উনি যা বলতে চাচ্ছেন, আমরা সব সমন্বয় করার চেষ্টা করতেছি। এই জন্যই একটু করেন যে আমরা যারা সিনিয়র নেতারা আছি, আমরা সারাক্ষণ কিন্তু দৌড়ঝাঁপ করতেছি। আমাদের দল হচ্ছে প্রথম দল, যদি ঠিক না থাকে, একটা বৃহত্তম দল,
থার্ড লার্জেস্ট পার্টি দেশের, এইটাকে একটা জনসমর্থন আছে, এত ক্যান্ডিডেট, আমরা যদি এটাকে ঠিক রাখতে পারি, ঐক্যবদ্ধ রাখতে পারি, তাহলে আমাদের তো একটি থেকে যাবে। আমি আসছি আপনার সে কাছে। কারণে আমাদের এতটা দৌড়ঝাঁপ এখনো চলতেছে। আমাদের নেতা হাসপাতাল থেকে, সিএমএইচ থেকে যে কথা বলতেছেন আমাদের ওনার বিশেষ দূত মাধ্যমে, সেটা আমরা সবসময় লক্ষ্য করতেছি এবং সেটা আমরা ফলো করতেছি। এবং এইটা আমরা বারবার আমাদের নেত্রীর কাছে পৌঁছে দিছি এবং তার কাছ থেকে আমরা খবর নিচ্ছি। আমি আসছি আপনার কাছে। মাহমুদুর রহমান মান্না, দীর্ঘায়িত জেনে গেছে এর মধ্যে যে সরকার গঠনের জন্য যত সংখ্যক আসন দরকার তার প্রায় কাছাকাছি চলে গেছে বর্তমান সরকার, আওয়ামী লীগ বা মহাজোট। এবং 86 নির্বাচন বলা হচ্ছে, 86 নির্বাচন বা 15 ফেব্রুয়ারি নির্বাচন 96, এত বেশি সংখ্যক কন্টেস্টেন্ট বিনা প্রতিদ্বন্দ্বিতা, এখন কন্টেস্টেন্ট বলা ঠিক হচ্ছে না, এককভাবে কেউ নির্বাচিত হয়ে আসেনি, যেটি নজির সৃষ্টি করলো। সরকার গঠনের পথে কি আর কোনো সমস্যা আছে, আপনি কি মনে করছেন? সরকার গঠনের পথে সমস্যা না, ফর্মালিটি বেশ কিছু আছে। এরকম 151 জন যেতেই পারেন এবং এটার ব্যাপারে মাননীয় প্রধানমন্ত্রী যে ব্যাখ্যা দিয়েছেন, সমঝোতা করা হয়েছে, তো 300টাই তো করা যেত। ইলেকশনের দরকারটা, আমি আর ইলেকশনের কোনো দরকার দেখছি না। যেহেতু বলছেন সব সমমনা মিলেই করেছে, আর ভিন্ন মতের যারা আছেন, বিরোধী যারা আছেন, তারা তো কেউ নেই এটার মধ্যে। যাও কিছুটা ছিলেন জাতীয় পার্টি, সেটাও তো এখন উনি আলোচনা করলেন, সে ব্যাপারে আমার অবশ্য একটা মত আছে, আমি সেটা বলবো। তারাও এটার সঙ্গে থাকতে পারেননি, তাহলে আর কোনো সমস্যার ব্যাপারে নেই, কোনো নির্বাচনের দরকার আছে বলে মনে হচ্ছে না। এর চাইতে বড় রসিকতা নির্বাচন নিয়ে, রাজনীতি নিয়ে আর কখনো কোথাও হয়েছে বলে আমার জানা নাই। এটা আমাদের গণতন্ত্রের ইতিহাসে মানে একটা এরকম একটা মাইল ফলক থাকবে যেখানে সব সময় মানুষ হোঁচট খাবে। আমাদের দেশে ধরেন 52 থেকে শুরু করে বা তারও আগে যদি ধরেন 48 থেকে গণতন্ত্রের যে লম্বা সংগ্রাম, দীর্ঘ ইতিহাস, জাতি হিসেবে, জাতির মেধা হিসেবে, তার সহিষ্ণুতা দিয়ে, কষ্ট দিয়ে, সংগ্রাম দিয়ে আমরা যেটা গড়ে তুলেছিলাম, এই জায়গায় এসে সেটা একদম নৈতিকভাবে পর্যুদস্ত হওয়ার মতো হয়ে গেছে। যেমন ধরেন পঞ্চদশ সংশোধনী করবার কারণে যে বিতর্কই থাক, যেভাবেই হোক না কেন, শেষ পর্যন্ত মূল বিরোধী দল বিএনপি আসলো না। কিন্তু আমরা দেখছি গতকালকেও তাদের মধ্যে, উভয় দলের মধ্যে একটা সংলাপ হয়েছে এবং দুইজনই বেরিয়ে এসে বলেছেন যে আমরা আমাদের মূল নেত্রীর কাছে যাচ্ছি, গিয়ে রিপোর্ট করব, আবার আমরা তাড়াতাড়ি ফিরে আসবো। সেই তাড়াতাড়ি ফিরে আসবার আগে 151 জন ডিক্লেয়ার হয়নি, কিন্তু এই 151 জন যে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে যাচ্ছেন, এটা তো সব মিডিয়া বলছে। হয়তো আজ বা আগামীকালকে আপনি এটা অফিসিয়ালি অ্যানাউন্সও করতে হবে, তারপরে কোনো নেগোসিয়েশনের সুযোগ আছে বা এখনই কি কোনো নেগোসিয়েশনের সুযোগ আছে। তাহলে এই যে একটা চর্চা দেখানো হলো উভয় পক্ষের আপোষ ইত্যাদি ইত্যাদি, এটা কি? যে কোনো মানুষই তো মনে করতে পারে যে আমাদেরকে যারা পরিচালনা করবে, মূল দুটো দল, মূল নেত্রী, তারা এমন এমন তথ্য আমাদের কাছে দিচ্ছেন যাতে আমরা বিভ্রান্তই হচ্ছি, তাতে বিশ্বাস স্থাপন করতে পারছি না এবং সমগ্র জাতির নির্বাচনী গণতান্ত্রিক যে ইতিহাস, যে ঐতিহ্য, সেটা থেকে আমরা ভিন্ন পথে চলে যাচ্ছি। তো মানেটা কি দাঁড়ানো শেষ পর্যন্ত এক পক্ষের। এখন হোসেন মোহাম্মদ এরশাদ সাহেবের ব্যাপারটা নিয়ে আমি একটা কথা বলি। তাদের দলের কথা মতো সাজানো নাটক, তো আমি বলি সেটাই, আমি সেটা বলবো। কেন বলছি সাজানো নাটক? বলছি যে মানে র্যাব কোনোদিন কোনো অসুস্থ লোককে বাড়ি থেকে বের করে হসপিটালে ভর্তি করেছে দেখেছেন কখনো? এরকম কাণ্ড পর্যন্ত সেখানে হলো। এবং তারপরে গাড়িতে আরো যাদের যাদের দেখা গেল, কিছু কিছু পরিচিত লোক, এই লোককে তার সাথে গাড়িতে দেখবার তো কোনো কথা নেই, তাদেরকে আমরা দেখলাম। এবং যেটা ঘটলো যে উনি সেখানে গিয়ে বলছেন আটক, অন্যরা বলছেন না আটক না। নির্বাচনের এখন পর্যন্ত কোনো প্রতীক অফিসিয়ালি তো দেওয়া হয়নি আমি যতদূর জানি, কিন্তু জাতীয় পার্টির একজনের নামে প্রতীক বরাদ্দ হয়েছে ঢাকা মহানগরের, এটা টিভিতে বলা হয়েছে। এটা কি সত্যি বলা হলো? একজন টেলিভিশন প্রতীক দেওয়া হয়েছে, হাদিস লিঙ্ক, এরকম অনেককে দেওয়া হয়েছে না। তো আমি দলের কথা বলছি, দলের যে প্রতীকটা দেওয়া হলো সেই দলের প্রতীক কে দিল?
আপনার আরপিওতে যেটা আছে তাতে দলের প্রতীক বরাদ্দের জন্য দলীয় প্রধানের চিঠি লাগবে। জাতীয় পার্টির দলীয় প্রধান কে? হোসেন মোহাম্মদ এরশাদ এখন পর্যন্ত, ফিরোজ ভাই তো বলছেন না যে দলীয় প্রধান এখানে এখন রওশন এরশাদ হয়ে গেছেন, তাহলে তার মতামত নেবার ব্যাপার আছে। উনি গ্রেপ্তার কি গ্রেপ্তার নন নির্বাচন কমিশন জানে। তার নামে যে এমনি যে ঘোষণা হচ্ছে, আপনারা টিভিতে দেখছেন, সব জায়গাতে দেখছেন, 17 বা 18 জন কোন রকম প্রতিদ্বন্দ্বিতা ছাড়া মানে চলে এসছেন ইতিমধ্যে। তারা জাতীয় পার্টির লোক নাকি স্বতন্ত্র? যদি এরশাদ সাহেব বলেন যে আমি নির্বাচন করছি না, তাহলে তারা দলের প্রতীক নিয়ে কি নির্বাচন করতে পারেন? নির্বাচন কমিশন কি জানতে চাইতে পারে না যে সেই লোক কোথায় আছে? এখন তো তারা সিটে থাকবে, ড্রাইভিং সিটে, দেশের ড্রাইভিং সিটে তারা থাকবে। তিনি জিজ্ঞেস করবেন, নির্বাচন কমিশন জিজ্ঞেস করবে যে ইনি এই দলের প্রধান, তার বাস্তব অবস্থাটা আমি জানতে চাই। গভর্নমেন্ট বাউন্ড তাকে সে সম্পর্কে আনসার দিতে। তারা তো জিজ্ঞেসই করে নাই। তারা তার ইন্টারভিউ নিতে পারে, জিজ্ঞেস করতে পারে যে আপনি কোনটা চাইছেন, তার রায়ের উপরে সেটা সিদ্ধান্ত হবে নির্বাচন কমিশন। এরকম কোন এক্সারসাইজই তো নেই। শামীম মুর্শিদ, যে 151টি বা বলছে 149টি, এটাও ক্লিয়ার না যে কতটি আসনে নির্বাচনে অপ্রতিদ্বন্দ্বীভাবে নির্বাচিত হয়েছেন। যাই হোক, যেটাই হোক, খুব কাছাকাছি যেটা বলছিলাম যে সরকার গঠনের পথে আওয়ামী লীগ। আর বাকি যে কটি রয়েছে সেই নির্বাচনের পরিস্থিতিটা কেমন হবে বা তার আগের পরিস্থিতিটা কেমন হবে? যেহেতু আপনি মানবাধিকার অধিকার নিয়ে কাজ করছেন, একই সঙ্গে নির্বাচন পর্যবেক্ষণ নিয়ে কাজ করে থাকেন, আপনার মূল্যায়নটি। আচ্ছা, প্রথম কথা, মানব ভাই বলছেন আমাদের গণতান্ত্রিক চর্চার কথা। আমি এখানে একটা জিনিস বলতে চাই যে আমরা গণতন্ত্রের জন্য সংগ্রাম করেছি, গণতন্ত্র কিন্তু আমরা পাইনি, এবং এটা আমার মত। কেন? আমরা যতবারই দেখেছি যে যে কোনো প্রক্রিয়ায় যখন একটি দল ক্ষমতায় আসে, সেটা যদি গণতান্ত্রিক নির্বাচনও হয়ে থাকে, সেই দলটির একটি বিশেষ আচরণ আমাদের কাছে লক্ষণীয়। এবং আমি এটা বলতে চাইছি যে এটা কিন্তু প্রতিটি দলের জন্য সত্য। অর্থাৎ দলের ভেতরে যে গণতান্ত্রিক বোধগুলো, মূল্যবোধগুলো, সেগুলো কি তৈরি হয়েছে বাংলাদেশে? কোন দলের ভেতরে তৈরি হয়েছে আমাকে বলুন। তো এটা হচ্ছে প্রথম আমার অবস্থান, যে গণতন্ত্র আসলে কোথায় বাংলাদেশে। দ্বিতীয় অবস্থানটি হচ্ছে নির্বাচন। আমরা এদেশে 90 সাল থেকে ভাবলাম যে আমরা যে করে হোক নির্বাচনটাকে সুষ্ঠু করি, গণতন্ত্রের একটি প্রথম পদক্ষেপ, ধাপ, যে আমরা আমাদের প্রতিনিধি রেখে একটি ন্যায় সঙ্গত পদ্ধতির মধ্য দিয়ে আমরা নির্বাচন করে আমাদের প্রতিনিধিদেরকে পার্লামেন্টে পাঠাবো, সংসদকে পাঠাবো। সেই প্রথম ধাপটিকে নিয়ে কিন্তু আমরা সংগ্রাম করছি 20 বছর, এবং আমরা ওই ধাপটিকেই কিন্তু সুপ্রতিষ্ঠিত করতে গিয়ে করতে করতে আবার না করে ফিরে আসছি। অর্থাৎ গণতন্ত্রের জায়গায় আমি মোটেই বলবো না যে বাংলাদেশের রেকর্ড খুব ভালো, কিন্তু এই দেশের মানুষ গণতন্ত্র চেতা, গণতান্ত্রিক চেতা, এবং গণতন্ত্রকে অসম্ভব মূল্য দেয়, এবং সেজন্য কিন্তু বারবার সংগ্রামগুলো হয়, আজও হচ্ছে। এই কথাটা বলে আমি এই জায়গাটায় আসতে চাই যে আমাদের বিগত দিনগুলোতে আমরা আমাদের গণতন্ত্রকে একটি দিনের নির্বাচনী গণতন্ত্রে নিয়ে এসেছি। সেই জায়গাটা আমরা আজকে একরকম হারাতে বসেছি। এখানে আমাদের কোনো মতেই সুযোগ নেই কোনো একটি দলের কাছে আঙ্গুল দেখিয়ে বলা, কারণ প্রতিটি রাজনৈতিক দল, আমি এমফাসাইজ করে বলতে চাই, এটার জন্য দায়ী, এবং তারা তাদের ভূমিকা পালন করেছে। প্রধান শাসক দুই দল দায়ী। আমি বলতে চাচ্ছি প্রতিটি দল, আমাদের রাজনৈতিক দলগুলোর ঐতিহ্যই এরকম, আর প্রধান দু দল অবশ্যই একই চর্চায় দায়ী। এবং আমরা শাসক দলকে সবসময় বেশি দায়ী করি, যেহেতু তার হাতে ক্ষমতা, তার সিদ্ধান্ত নেওয়ার এবং প্রয়োগ করার ক্ষমতা অনেক বেশি থাকে। কিন্তু দুর্ভাগ্য আমাদের যে বিরোধী দলগুলো, এবং প্রধান বিরোধী দল হচ্ছে আমাদের দেশে এমনই দল যে তারা সাধারণত আমাদের যে দল, আমরা 90 সাল থেকে যা দেখে এসেছি, এই দুটো দলের মধ্যে বেশ একটা ভারসাম্য, শক্তির ভারসাম্য আছে, কাছাকাছি আছে 19-20। সেক্ষেত্রে তারা কি ভূমিকা পালন করেছেন এই দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করার জন্য? আজকে আমি সেই প্রশ্নটাতে আসতে চাই। আমরা কি করছি? আমরা চুলচেরা বিশ্লেষণ করছি যে কেন ওরা এই আচরণগুলো করছে। আমার কাছে তো এখানে এই আচরণের কাছে যে আমরা পৌঁছেছি,
আজকে যেভাবে আমরা এই জায়গাটায় পৌঁছেছি এটার কিন্তু একটা ইতিহাস আছে। এটা হঠাৎ করে আমরা এই জায়গায় পৌঁছাইনি, এবং সেই জায়গাটা আমাদের ভাবতে হবে। প্রতিটি বার যেই দল ক্ষমতায় আসেন তারা থাকার জন্য কতগুলো আচরণ করেন, এবং তার ফলে গণতন্ত্র দুর্বল হয়। যেই দল বিরোধী দলে থাকেন সেই দলের কোনো আচরণ গণতন্ত্রের সাথে সম্পৃক্ত থাকে না, অশ্রদ্ধাশীল, অসহিষ্ণু, এবং শুধু তাই নয়, তারা বিবেকহীন ভাবে উচ্ছৃঙ্খলবাদী। এই হচ্ছে আমাদের বিরোধী দলের চর্চা। আর শাসক দল তারা তাদের ক্ষমতার মানে জায়গাটায় ক্ষমতাটাকে আরো সুসংহত করার জন্য তারা কতগুলো অগণতান্ত্রিক জায়গা তৈরি করেন। এখন আপনি বলুন, আমি এখানে বসে যদি এই বিশ্লেষণটা করি যে শাসক দল কি কি করেছে, আমি এটাও দেখতে পাচ্ছি বিরোধী দল কি কি করেছে, যার ফলে আমাদের কোনো পরিবেশই তৈরি হয়নি যেখানে আমরা একটা গণতন্ত্রের চর্চার জায়গা দাবি করতে পারি। এটা তো আমরা সবাই জানি যে গণতন্ত্রের চর্চা, পার্লামেন্টারি ডেমোক্রেসি ইজ আ রেজাল্ট অফ দ্য অ্যাকশন অফ টু সাইডস, দ্য অপোজিশন অ্যান্ড দ্য পার্টি ইন পাওয়ার। আমাদের দেশে 20 বছরে এই চর্চা হয়নি। এখন এই জায়গাটা থেকে আপনাকে এখন বর্তমানের বিশ্লেষণে আসতে হবে। আমি এই বিষয়টা আসছি কাজী ফিরোজ রশিদ, আবার আপনার কাছে জাতীয় পার্টির প্রসঙ্গে আসছি। সেটা হচ্ছে যে ববি হাজার একটি কথা বলেছেন, যিনি চেয়ারপারসন মানে হোসেন মোহাম্মদ এরশাদের উপদেষ্টা। তিনি বলেছেন যে হোসেন মোহাম্মদ এরশাদকে জোর করে এমপি বানানোর চেষ্টা চলছে। এটিও আমরা আমাদের স্বাধীনতা পরে প্রথম কোন উক্তি কিনা কারো পক্ষ থেকে জোর করে এমপি বানানোর চেষ্টা। আপনি এটা কিভাবে রাজনৈতিক মুখপাত্র হিসেবে পার্টি চেয়ারম্যানের আপনি কিভাবে মূল্যায়ন করবেন? তার নিজের বক্তব্য আমার কাছে স্পষ্ট না, এখনো বুঝে যাবে। আসলে কি বিষয়টি তেমন আপনার কাছে কি মনে হয়? সে হচ্ছে বিশেষ উপদেষ্টা, তার কাছে মূল খবর আছে কিনা আমি তার সাথে দেখা হয়নি। আমি টেলিভিশনে শুনেছি, যারা টেলিভিশন দেখেছে, আপনারা এখানে শুনলাম। যেহেতু এরশাদ সাহেব লালমনিরহাটে যেখান থেকে উনি যে আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করতে চাচ্ছিলেন এবং মনোনয়নপত্র জমা দিয়েছিলেন, সেটি প্রত্যাহারের জন্য নির্বাচন কমিশন চিঠি পাঠিয়েছিলেন। সেটি প্রত্যাহার করা হয়নি যে সরাসরি এসে না বলার কারণে। তো এইসব মিলিয়ে মানে আমি যদি ববি হাজারের কথা বাদও দিই, মানে আপনি আপনার সুদীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা থেকে আপনি কি বলবেন? না, এটা হচ্ছে কি যে আমরা তো সব আসনে জমা দিয়েছিলাম, বিধি মোতাবেক জমা দিয়েছিলেন নির্বাচনী ফর্ম, বিশাল ফর্ম ফিল আপ করে। উনি জানেন যে এর সাথে একটি এফিডেভিট করে দিতে হয় কার কি সম্পদ আছে, আমাদের আর কি এডুকেশনাল কোয়ালিফিকেশন, ব্যাকগ্রাউন্ড, পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ড সব দিতে হয়। সেখানে আমরা দিচ্ছি। অবশ্যই দেশে এগুলো নেয়, একটা নেওয়ার জন্য নেয়। আমি ক্লাস 8 পর্যন্ত পড়ছি, এ ব্যাপার লিখে দিলেও ওইটা দেখার কেউ নেই। পরবর্তী সময় প্রতিদ্বন্দ্বী যখন এটাকে নিয়ে চ্যালেঞ্জ করে, এটা 5 বছরে নিয়ে সার্টিফিকেট দেখে না, ওটা গেলে আছে পরে দেবো, এরপরে বড় বড় উকিল দাঁড় করে দিয়ে এগুলো শেষ হয়ে যায়। নির্বাচন কমিশনে ইনকাম ট্যাক্স 3 নাম্বারই নেই, সেও বলে যে আমার 10টা বাড়ি আছে, দেখা হলো না যে কোথায় বাড়ি পেলে কবে ইনকাম করলে কোথায় সরে যাচ্ছে। এই যে হঠাৎ করে উনি সিদ্ধান্তটা নিলেন, এখানে আমাদের নমিনেশন নিয়ে কিন্তু সবাই দেশে চলে গেছে, কারণ অনেক ফর্ম ফিল আপ করতে হয়, তো দেশের অবস্থা খুব খারাপ, যাতায়াত তখন বিঘ্ন সৃষ্টি হয়েছে। মাস পথে গিয়ে অনেকে শুনলেন যে উনি ইলেকশন করবেন না, অনেকে জমা দেবেন না ফিরে আসবেন, এরকম দ্বিধাদ্বন্দ্বের আছেন। তো এই সমস্ত মধ্যে আমরা জমা দিচ্ছি। উঠানোর জন্য কিন্তু একই অবস্থা বিরাজমান। উনি উঠেছেন 3টা সিটি, স্যার উজ্জ্বল দরখাস্ত দিয়েছেন, কিন্তু ওনার বোধ হয় 2টা সিটে বা 3টা সিটি এগুলো নিয়ম মাফিক হয়নি, যা টেলিভিশন আমি জানি না। ববি যে কথা বলেছেন এটা ওনার কাছে হয়তো সেই মেসেজ আছে, আমার কাছে এই ধরনের কোনো মেসেজ স্যার দেন নেই। যেটি মাহমুদুর রহমান মান্না বলছেন, তিনি নিজে একজন রাজনীতিবিদ এবং রাজনৈতিক বিশ্লেষক, তার রাজনৈতিক বিশ্লেষণ থেকে বলছেন যে এটা সাজানো নাটক, জাতীয় পার্টিকে নিয়ে যা করা হচ্ছে। আপনি তার কথার সঙ্গে একমত? এইটা আরো একটু সময় লাগবে, এটা দেশবাসীর সামনে ক্লিয়ার হতে, এটা পরিষ্কার হওয়ার জন্য একটু সময় আমাদের দরকার। কারণ আমরা খুবই একটি দেশের যে সংকটময় অবস্থা, আমাদের দলের মধ্যে একটা সংকটময় অবস্থা আছে। আমরা আশা করি যে আমরা এখন এই সময় দরকার হলো কি
প্রচন্ড ধৈর্য এবং সাহসিকতা নিয়ে এগিয়ে যাওয়া। জি, মাহমুদুর আমরা রহমান, সেই কাজটা করতেছি, আশা করি আপনাদের সামনে 1 সপ্তাহের মধ্যে 3 দিনের মধ্যে এগুলো সব ক্লিয়ার হয়ে যাবে আশা করি। মাহমুদুর রহমান, এই নির্বাচনের পথে যেভাবে সরকার এগোচ্ছে তাতে আপনি বলছেন যে সাজানো নাটক, জাতীয় পার্টিকে নিয়ে কি আর টানাপোড়েনের কোনো দরকার রয়েছে সরকারি দলের, যে অথবা যদি জাতীয় পার্টি একটা পর্যায়ে বলতে বাধ্য হয় অথবা স্বেচ্ছায় তারা বলে যে হ্যাঁ নির্বাচন করছে, তাতেও কি নির্বাচন গ্রহণযোগ্যতা পাবে? এমনিতে আমি তো বললাম যে বিষয়টা খুবই রিডিকুলাস হয়ে গেছে। আপনার সব টেলিভিশনে কিন্তু বলছে এটা একটা রেকর্ড করা হয়েছে, এরকম কখনো হয়নি, কোথাও হয়নি। বিরোধী দলের একজন মুখপাত্র তার প্রতিক্রিয়ায় বলেছেন যে বিশ্বে এরকম ঘটনা ঘটেছে বলে তার জানা নাই। আমি নিশ্চিত না, কিন্তু আসলে এইরকম কোথাও হয় কিনা সেটা আমার খুব সন্দেহই আছে। যেমন ধরেন বিশ্বাসযোগ্যতার বিষয়গুলো কোথা থেকে হয়, হোসেন মোহাম্মদ এরশাদ যখন নমিনেশন পেপার জমা দিতে হয় তখন আপনাকে রীতিমতো একটা ডকুমেন্টের মতো প্রিপেয়ার করতে হয়, অনেকগুলো কাগজপত্র। বাট উইথড্রয়াল কিন্তু এরকম নয়। উইথড্রয়াল ইজ আ ফর্ম, আপনি লিখলেন, সিগনেচার করলেন, গেল। এটা একটা লোক যদি, এখন তো 3টা সিস্টেম আছে, 3 জায়গা থেকে দাঁড়ানো যায়। 3 জায়গা থেকে যদি দাঁড়াতে চান এবং 3 জায়গা থেকে উইথড্র করতে চান, উনি 3 জায়গায় যেতে পারবেন দেখি। এটা তো কোনো আইন নয় যে ফিজিক্যালি তাকে যেতে হবে। উনি যে সইটা করেছেন সেটা আপনি অনলাইন ভেরিফাই করতে পারেন। আপনার যদি কোনো সমস্যা থাকে, সন্দেহ থাকে, কিন্তু নির্বাচন কমিশনে এরকম কোনো আইন আছে কিনা? আমাদের শুনেছি যে সরাসরি যেতে হয়। আমি যতদূর জানি এরকম আইন নাই। নতুন তাহলে নতুন আরপিও করতে পারে, সেটা চেক করে দেখতে পারে, ফোন করতে পারতো, অন্য কিছু হতো। কিন্তু আমি এবার পত্রিকায় দেখলাম যে আপনি এত আগে করেছেন, 5 তারিখে নাকি তার উইথড্রয়ালের সিগনেচার করাছে। এগুলো তো কোনো কথা না। তার মানে কি, ওই যে আপনি জিজ্ঞেস করলেন না যে তাকে রাখতেই যাচ্ছে, মনে হচ্ছে যে নীলফামারীর নির্বাচন অফিসার যিনি আছেন, মানে প্রিজাইডিং অফিসার, উনি হোসেন মোহাম্মদ এরশাদকে খুবই হয়তো ভালোবাসেন। কি কারণে আমি জানি না, উনি এমপি বানাবেন, মানে এরকম একটা জেদ কেন পড়ে যাবে না? আমি তো কোনো সাবির মুর্শিদি, ওই একইভাবে যদি সরকার গঠনের পথে যে প্রক্রিয়া চলছে, যদি একটা নির্বাচন হয়ও, মানে এটি কি মনে করার কোনো অবকাশ আছে কিনা যে প্রতিদ্বন্দ্বিতাবিহীন নির্বাচনে অলরেডি 151 জন ডিক্লেয়ার হতে যাচ্ছে? আচ্ছা, প্রশ্ন যেটি সেটা হচ্ছে যে আর এটি কি পথটা কি খুব সহজ যে সরকার গঠনে, নাকি এর আগে আরো অনেক ধরনের সহিংসতা, বিশৃঙ্খলা বাংলাদেশের জন্য অপেক্ষা করছে? সেটা তো একটা চিত্র। আমার মনে হয় আমরা একটা সংকটের মধ্যে আছি, নীতিগতভাবে একটা সংকটের মধ্যে আছি। কনস্টিটিউশনালি আমাদের কতগুলো কি বলবো বাধা আমাদের মধ্যে আছে। নির্বাচন কমিশনের একটা কাঠামোর মধ্যে তাকে কাজ করতে হয়, তাকে নির্বাচনটা করতে হবে, এবং সেখানে যে আমাদের যে কাঠামোটা ছিল, যে কাঠামোতে আমরা যেমন ধরুন 2008-এর নির্বাচন দেখেছি, একটি পর্যায়ে গেছে, একটা ম্যাচিউর পর্যায়ে গেছে, এবং সেই কাঠামোর মধ্যে নির্বাচন কমিশন তার কাজগুলো করেছে। এবার আরপিও পাল্টে গেছে, এবার তত্ত্বাবধায়ক সরকার নেই, এবার একটা নতুন এক্সপেরিমেন্ট হচ্ছে, মানে ক্ষমতাসীন দল তার তত্ত্বাবধানে নির্বাচন হতে যাচ্ছে। এই সবটুকু মধ্যে একটা জায়গায় হচ্ছে নীতিগতভাবে এগুলো যে অন্যায় বা ভুল তা কিন্তু নয়, কিন্তু এগুলো করার মধ্যে যেই কি বলবো, যে নিয়ম কানুনগুলো আমাদের ফলো করার দরকার ছিল, যে কাঠামোটা আমাদের তৈরি করার দরকার ছিল, সেই কাঠামোটা তৈরি হয়নি। এটা কিন্তু একটা ম্যাচিউর পদ্ধতি না। এটা হচ্ছে একটা দিক। অন্যদিকে যেটা হচ্ছে যে নির্বাচন কমিশন, আমার দৃষ্টিতে নির্বাচন কমিশন একটা সংকটের মধ্যে আছে। অবশ্যই নির্বাচনকালীন সময়ে নির্বাচন কমিশনের অনেক ক্ষমতা থাকে এবং সেই ক্ষমতাটাকে কাজে লাগাতে পারে। হয়তো নির্বাচন কমিশন আরো রোবাস্ট হতে পারতো তার সেই ক্ষমতাগুলোর ব্যাপারে, প্রশ্নগুলো যেমন মানুষ বলে, কিন্তু এই যে নির্বাচনটা হতে হবে কি না হবে, এই একটা নির্বাচন ধরুন একটা সমঝোতা হলো, হ্যাঁ, সেই সমঝোতা কার্যকরী করতে হলেও একটা সিদ্ধান্তে আসতে হবে। কিভাবে, কোন পদ্ধতিতে তার সিদ্ধান্ত আসবে, সেই প্রক্রিয়াতে তাহলে কি আমাদের 11তম সংসদ হবে? আপনার প্রশ্নটা আমি কেন এভাবে করছি, কারণ অনেকগুলো প্রশ্নের জবাব আমাদের কাছে এখনো নেই। এখন যদি সেটা না হয়, একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন তুলেছেন আপনি, আমি বিরতি পরে আসছি আপনার কাছে আবার। দর্শক, ফিরছে একটা ছোট বিরতি পরে, আশা করছি সঙ্গেই থাকবেন। আরে মামা, গাড়ি কিন্তু সাইজ মানে আমাদের সংকটগুলো কোথায়? দেখুন, একটা নির্বাচন হতে হবে,
এবং সেই নির্বাচনটা নির্বাচন কমিশনকে করতে হবে, দ্যাটস ইটস কনস্টিটিউশনাল রেসপন্সিবিলিটি। মেয়াদ শেষ এই সরকারের, মেয়াদ শেষ হয়ে যাবে এই সময়ের মধ্যে, তো কোথায় থাকবে? আমরা তো এমটি স্পেসে থাকতে পারছি না, ভ্যাকুয়ামে থাকতে পারছি না। এখন যদি একটা সমঝোতা হয়, সেই সমঝোতাটা পার্লামেন্ট নেই, পার্লামেন্টকে বসাতে হবে। তাহলে পার্লামেন্ট কে বসাবে? এই সরকার নেই, একটা সর্বদলীয় বা একটি সর্বদলীয় সরকার এখন রয়েছে, নির্বাচিত সরকার নয়, তো পার্লামেন্ট বসতে হবে। তো এখানে ওই জায়গাটায় ওগুলো পার্লামেন্টে আবার পাশ করে নিতে হবে। তো আমার যেটা মনে হচ্ছে যে এটা একটা ইন্টারিম একটা ম্যানেজমেন্ট করা হচ্ছে, যে কনস্টিটিউশনাল অব্লিগেশনটা ফুলফিল করা হচ্ছে, ইলেকশনটা কোনোভাবে হবে এবং তারপরে পার্লামেন্ট বসবে। এবং আমার মনে হয় তারপরে, আমি আশা করছি, এটাও হয়তো আমাদের মানে আশার জায়গা থেকে আমরা বলছি, যে সেই জায়গাটায় পার্লামেন্ট বসে নিশ্চয়ই একটা সিদ্ধান্ত হবে এবং এই রেজাল্টটা তখন এটা ঠিক আছে। মাহমুদুর রহমান, আপনি কি শামীম মুর্শিদের সঙ্গে একমত যে ওই আগামী একটি পার্লামেন্টে একটি বিশেষ বিল পাশ করার জন্যই এই নির্বাচন? ঠিক সেভাবে না হলেও উনি ঠিক এক্স্যাক্টলি এরকম কথা করে বলেননি, উনি একটা এক্সপেকটেশনের কথা বলছেন, কিন্তু এই এক্সপেকটেশন এটা করবে তো দরকার নেই, কারণ আসলে এখন সরকারও আছে, সংসদ ডাকা যেতে পারে এবং তাদের প্রায় 3/4 মেজরিটি আছে, তারা যেরকম ইচ্ছা সেরকম সিদ্ধান্ত পাশ করে নিতে পারেন। সেরকম করে করবার পরে যদি সংসদ ভেঙে যায়, সংসদ ভেঙে দেবার একটা যুক্তি দেখাতে হবে, তার 3 মাস পরে নির্বাচন হতে পারে, এটা নিয়ে কোনো সমস্যা নেই। এই জন্যেই এটা আমার একটু অলিক কল্পনা মনে হচ্ছে। হয় যদি খুবই ভালো, কিন্তু এটা ভালো কিছু হওয়ার লক্ষণ না যেভাবে চলছে, তা থেকে আমি এরকম আশা করবার কোনো কারণ দেখতে পাচ্ছি না। কাজী ফিরোজ রশিদ, এই যে প্রক্রিয়া চলছে, আপনার মানে আপনার দৃষ্টিকোণ থেকে যদি আপনার কাছে উত্তরটা চাই, যে আপনার যে দুজন বলছিলেন, আপনি কি বলবেন? না, আমি ওনার সাথে একমত যে আসলে সরকারের সামনে এখন আর কোনো পথ নেই নির্বাচন থেকে ফিরে আসা। নির্বাচন কমিশন যদি নেগোসিয়েশন হয়, তাহলে 22 জানুয়ারি পর্যন্ত সময় আছে, সেক্ষেত্রে নেগোসিয়েশন হবে ওইটাই। এখানে বুঝতে কেউ পিছুতে চাচ্ছে না। মাহমুদুর রহমান মান্নার মতো যদি অলিক স্বপ্ন আমরা দেখি যে এটা সম্ভব না, অতীত হয়নি। আমরা বিএনপিকে একটি নির্বাচন থেকে আমরা চলে এসেছিলাম, কিন্তু বিএনপিকে বাধ্য করছি নির্বাচন করে সংসদের আইন পাশ করে তারপর ইলেকশন হয়েছে। কিন্তু ঠিক এখনো তাই, এই যে আড়ালে আলোচনা হচ্ছে, প্রতিদিন আলোচনা কিন্তু অনেক দিন হচ্ছে। এই আলোচনাটা এটাই হচ্ছে যে এর পরে এই সংসদটা তো এখন একটা নির্বাচন হতে হবে, যেহেতু নির্বাচনের তফসিল ঘোষণা হয়েছে ইতিমধ্যে। 151 বলেন, হতে পারে আরো বেশি হতে পারে, এটা নির্বাচিত হয়েই গেছে আনঅফিশিয়াল। তাহলে একটি নির্বাচনের দিকে চলে যাচ্ছে, অবিসম্বাদী নির্বাচনটা হতে হবে একদম। এরপরে সংসদে বসে কি কি আইন করা যেতে পারে, যাতে ভবিষ্যতে চিরস্থায়ী একটা বন্দোবস্ত হয়ে যায়, আর কখনো এই গোলমাল না হয়। নির্বাচন পদ্ধতির নিয়ে আমরা ঠিক করতে পারি এবং অন্য যা আছে, আমার মনে হয় যে সেটি এখন যাচ্ছে এবং দুই দল বসে এইগুলো এখন ঠিক করতেছেন। এগুলো ঠিক করার পরে এই নির্বাচনের পরে সংসদ বসবে এবং সেইগুলো পাশ হবে, এটা আমরা আশা। উনি যেটা বলছে আমি আশা করি, এর বাইরে নির্বাচন কমিশন এখন আর পেছনের পথ নেই। শামীম মুর্শিদি, আপনাকে ছোট্ট করে জানতে চাচ্ছি, যে সহিংসতা চলছে সারা দেশে, গতকালও বেশ কয়েকজন নিহত হয়েছেন, এই বিশৃঙ্খলার শেষ কোথায়? দেখুন, এটা এই দুই রাজনৈতিক দলকে একটা জায়গায় আসতে হবে, কারণ এখন যে পর্যায়ে আমরা গেছি, সাধারণ নেতা কর্মীরা এই বিশৃঙ্খলা ঘটায়নি। আমি কোন দল ঘটেছে আমি সে কথা বলছি না, এটা রাজনৈতিক কারণে কিন্তু ঘটছে, রাজনৈতিক সংঘর্ষে কনফ্লিক্টিং পলিটিক্সের জন্য কিন্তু এটা ঘটছে এবং সাধারণ মানুষ এটাতে এফেক্টেড হচ্ছে। এখন এটা শেষ কোথায়? এটা শেষ হচ্ছে আমাদের পলিটিক্যাল স্টেবিলিটি দরকার, খুব দ্রুত দরকার। আমাদের হাতে সময় একেবারে শেষ। আপনি যে এই সহিংসতা বন্ধ হওয়ার কোনো পথ আছে কিনা? আমাদের হাতে সময় একেবারে কম, আপনি রং মেসেজ গেলে সেটা ক্ষতিকর হতে পারে, এই জন্য আমি বলা দরকার মনে করছি, তার বাইরে কোনো সময় নেব না। যে নির্বাচনের একটা ধারা বলা হচ্ছে 151 জন জিতেছে, তার উপরে প্রধান বিরোধী দলের একজন মুখপাত্র যিনি স্ট্যান্ডিং কমিটির মেম্বার, একটা রিয়াকশন দিয়েছে, এটা টোটালি রিজেক্ট করেছেন, বলেছেন দেশের জন্য সর্ববিধ্বংসী একটা ঘটনা ঘটছে। তারপরে যদি আপনি এক্সপেক্ট করেন যে দুই দল মিলে ওই কাজ করার জন্য আলোচনা করছে, তাহলে এটা দিস উইল বি টু মাচ। এই
আমার বক্তব্য আমরা আসলে আমরা এই। চাচ্ছি But যে ওরকম ওনারা হলে ভালো, একটা কিন্তু আমি সমঝোতায় তার আসুক। লক্ষণ দেখছি না। এইটুকু এটা আমাদেরকে চাইতেই হবে এবং আমাদের সর্বস্ব চাপ তৈরি করা দরকার দুই দলের উপরে যেন তারা সমঝোতায় আসে এবং এই সহিংসতা কিন্তু প্রধানমন্ত্রী তো আবারও বলেন যে জামাতে ইসলামীকে বাদ দিয়ে বিএনপি কোনো অবস্থায় নির্বাচন আসবে না, এই জন্য এই সেটা অবস্থা। দেখতে হবে আমাদের কি ঘটে এটা। কোনো বডি ল্যাঙ্গুয়েজে, আউটরেন্সে, কোনো কিছুর মধ্যে এই টোনটা নাই যেটা ফিরোজ ভাই বলছেন। হয়তো উনি নিশ্চয়ই অনেক মানে উঁচু জায়গায় আছেন, বলতে পারেন হয়তো সেটা, কাজী কিন্তু ফিরোজ আমি রশিদ, আপনি প্রধানমন্ত্রীর এই বক্তব্য কিভাবে মূল্যায়ন করছেন? না, দেখেন এখন দেশে যে সহিংসতা ঘটতেছে যেন রাজনীতিবিদদের দায়ী মূলত। উনি যেটা প্রথম বলছিলেন, একদম তাই। আমিও দায়ী, উনিও দায়ী, কেউ এই অস্বীকার করতে পারবো না। আমরা যে স্বাধীনতা আন্দোলন করেছিলাম, সংগ্রাম করেছিলাম, যুদ্ধ করে দেশ স্বাধীন করেছিলাম, এত মানুষ আত্মহত্যা দিল। এই স্বাধীনতার পরে আজকে এইভাবে রাস্তাঘাটে একজন রিক্সাওয়ালা মারা যাবে, একটা ব্যাংক কর্মচারী মারা যাবে, একটা বাসে উঠছে পুড়িয়ে মারবে, এই জন্য কিন্তু আমরা দেশ স্বাধীন করি। শিশুগুলো এই রাজনীতি তো আমরা পড়ে চাই আছে, না। তার কি অপরাধ বলেন? যে মেয়েটা মাথার সিঁদুরটা মুছে গেছে, বলছে আমার 7 বছরের সিঁদুর মুছে দিলেন আপনারা। এই আমরা রাজনীতি কি জবাব দেবো রাজনীতিবিদরা? এটা রাজনীতি না। অতএব এখান থেকে আমাদের বেরিয়ে আসতে হবে সকলকে। উনি যেটা বলছে আমি সম্পূর্ণ একমত যে আমরা কিন্তু কেউ এটার বাইরে যেতে পারবো না। ইতিহাস একদিন আমাদের কাউকে ক্ষমা করবে না। এই যে জ্বালা পোড়া ধ্বংস, এই জন্য আমরা রাজনীতিবিদদের দায়ী। আপনি অমুকে বেশি, অমুকে কম, অমুকে মোটেও না, আমি ভালো কথা বলি টকশো করে চলে যাচ্ছি, আমি দায়ী না, এটা হবে না। আমরা সবাই দায়ী জন্য। আপনার কাছে শেষ মন্তব্য জানতে চাচ্ছি, সামনে পদগুলো কতটুকু কুসুমাস্তীর্ণ অথবা কণ্ঠআকীর্ণ? আমি কুসুম দেখতে পাচ্ছি না, কণ্টকই দেখছি। তবে এটা আমি বিশ্বাস করি যতই কণ্টক থাক শেষ পর্যন্ত কুসুম আসবে। দর্শক, সে আশাবাদ নিয়ে শেষ করতে চাই, কিছুই বলার নেই, শুধু দুর্নীতির দিকে তাকিয়ে আছি। শুভকামনা সবার প্রতি, ভালো থাকুন, শুভরাত্রি।